কথাগুলো বলতে বলতে জাবিয়ানের চোখ থেকে পানি বের হতে থাকে। জাবিয়ান কথাটা শেষ করে হানিয়াকে ছেড়ে রুম থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় দরজাটা সর্বশক্তি দিয়ে বন্ধ করতে ভুলে না। জাবিয়ানকে হনহনিয়ে বাড়ি থেকে বের হতে দেখে মিসেস তালুকদার তাকে পেছন থেকে ডেকে ওঠে। জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। তখন সে সকলকে বিস্ময়ের সাগরে ডুবিয়ে দিয়ে বলে, ডিভোর্স পেপার তৈরি করতে উকিলের কাছে যাচ্ছি। কথাটা বলে বের হয়ে যায় বাসা থেকে। মিসেস তালুকদার আর সোহা তার কথা শুনে খুশি হলেও মিস্টার তালুকদার ভীষণ ভেঙে পড়ে তার কথায়। সে হতাশ হয়ে গুটিসুটি পায়ে নিচে রুমে চলে যায়। সেদিন দুপুরে খাওয়া আর কারোরই হয় না। কুলসুম বিকেলে হানিয়াকে খাওয়ার কথা বলতে এলে হানিয়া মানা করে দেয় খাওয়ার জন্য। শুধু কুলসুমের বাটন ফোনটা দিয়ে আধা ঘন্টার মতো কথা বলে কারোর সাথে, তারপর তাকে বিদায় দিয়ে রুমের দরজা লাগিয়ে দেয়। জাবিয়ান ফিরে অনেক রাতে, এসে কারোর সাথে কথা না বলে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। সকালে রুটিন মাফিক অফিসেও চলে যায়। আগের কথা মতো মিস্টার চৌধুরী জাবিয়ানের সাথে দেখা করতে আসে তার অফিসে। তারা দুজন বসে কথা বলছিল, তখনই আয়েশা জাবিয়ানকে ফোন দেয়। এই অসময়ে আয়েশার ফোন দেওয়া দেখে জাবিয়ান একটু ভয় পেয়ে যায়। বোনটার আবার কিছু হলো নাকি। সে ভীরু মনে ফোনটা রিসিভ করে। যা ভাবে তাই। স্পর্শ আবার হাইপার হয়ে গিয়েছে। কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। জাবিয়ানকে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার নিয়ে যেতে বলেছে সে। জাবিয়ান ফোনটা কেটে বিষয়টা মিস্টার চৌধুরীকে জানায়। তারপর তারা সময় অপচয় না করে স্পর্শ যার কাছ থেকে চিকিৎসা নিচ্ছে এত বছর, সেই ডাক্তার সহ তারা বাড়ি ফিরে। বাড়ির পেছনে রাস্তা দিয়ে তারা স্পর্শর কাছে যায়। গিয়ে দেখতে পায় আয়েশা ফোন করে মিসেস জুলিয়াকেও নিয়ে এসেছে। তারা দুজন স্পর্শকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। স্পর্শর ডাক্তার এসে তাদের জিজ্ঞাসা করে স্পর্শর দেওয়া ইঞ্জেকশনটা সঠিক সময়ে দেওয়া হয়েছে কিনা। আয়েশা আর মিসেস জুলিয়া জানায় কালকে দেওয়ার ডেট থাকলেও দেওয়া হয়নি। কথাটা শুনে ডাক্তার আর জাবিয়া দুজনেই ভীষণ রেগে যায়। ডাক্তার তার ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করে সেটা স্পর্শকে পুশ করতে চায়, কিন্তু একটা কথা তার হাতকে থমকিয়ে দেয়। মেয়েলি একটা কণ্ঠ বলে ওঠে, কাজটা ভুলেও করবেন না ডাক্তার, তাহলে আপনার শাস্তির মেয়াদ কিন্তু বাড়বে। সকলে কথাটার উৎসস্থলের দিকে তাকালে দেখতে পায় হানিয়া, ইনায়া আর ডাক্তার এহসান কবির দাঁড়িয়ে আছে দরজায়। তাদের পেছনে কয়েকজন পুলিশকেও দেখতে পায় তারা। আয়েশা, মিসেস জুলিয়া বাদবাকি তিনজনই তাদের দেখে ভীষণ ঘাবড়ে যায়। হানিয়া হেঁটে জাবিনের সামনে এসে বলে, ভুল ঔষধ দিয়ে অসুস্থ করবেন আপনারা, আর দায়ভার নেব আমরা ভাই বোনরা? এ কেমন নীতি মিস্টার তালুকদার? ড্রয়িং রুমে এক আকাশ পরিমাণ বিস্ময় নিয়ে আসে মিস্টার অ্যান্ড মিসেস তালুকদার, সোহা, রোজি বেগম আর জাবিয়ান। সেখানে আরও উপস্থিত আছেন মিস্টার চৌধুরী, স্পর্শর কেস স্টাডি করা ডাক্তার করিম, আবরার, স্পর্শ, মিসেস জুলিয়া, আয়েশা, ইনায়া এবং ডাক্তার এহসান কবির। সকলকেই বসে আছে। দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটি ব্যক্তিটি, যে কিনা আজকে সকল মিথ্যার অবসান ঘটাবে। হানিয়া ড্রয়িং রুমে মাঝে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বলা শুরু করে, আজ আমি আপনাদের একজন বিশ্বাসঘাতক বন্ধু ও মানুষের নামের এক অমানুষের কাহিনী আপনাদের শোনাবো। তাহলে শুরু করছি। আপনাদের কাছে একটাই অনুরোধ রইবে, আপনারা আমার কথা বলার মাঝে কোনো কথা বলবেন না। আমি সবটা শেষ করে তারপর আপনারা আপনাদের প্রশ্ন থাকলে করবেন। সকলে হানিয়ার কথায় সম্মতি জানায়। হানিয়া বলে, ঘটনা শুরু হয় আজ থেকে 3 বছর আগে। আমার ভাই আবরার মির্জা কক্সবাজারে গিয়ে নিজের জীবনের সুন্দরতম একটা ভুল করে বসেন। মন দিয়ে বসেন তালুকদার বাড়ির রাজকন্যা স্পর্শ তালুকদারকে। কিন্তু কক্সবাজারে থাকাকালীন ভাই তার রমণীকে নিজের মনের কথাটা জানাতে পারে না, কারণ রমণীকে যে হারিয়ে ফেলেছিল সে। ভাগ্য হয়তো তার পক্ষে ছিল, তাই সে পুনরায় তার রমণীর দেখা পায় তার ওই শহরে। দেখা হয় তাদের, কিছুদিন পর কথাও হয়। আস্তে আস্তে তারা একে অপরের মন দেয়া নেওয়া শুরু করে ফেলে। বরাবরই বাস্তববাদী ভাই আমার তার মনের কথা জানিয়ে দেয় তার রমণীকে, তার মায়াবিনী হ্যাঁ না বললেও নাও কিন্তু বলেনি। শুরু হয় তাদের প্রণয়ের অধ্যায়। আমার ভাইয়ের এত সুখ সহ্য হলো না,
মিস্টার শাফাত চৌধুরী ওরফে আয়মান ভাইয়ার। ছোটবেলা থেকেই প্রচণ্ড হিংসা করা আয়মান ভাই ছিল আমার ভাইয়ের তথাকথিত জানে জিগার দোস্ত। ভাই তাকে নিজের ভাই মনে করে তার জীবনের ছোট বড় সব কথা ঘটনা শেয়ার করত। নিজের জীবনের প্রথম অনুভূতির যোগানদাতা, ভালোবাসার মানুষটির কথাও জানায় সে তার প্রাণের বন্ধু আয়মানকে, এবং এও জানায় যে তার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেলেই তার মায়াবিনীকে নিজের অর্ধাঙ্গিনী বানিয়ে সারা জীবনের জন্য নিজের ঘরে নিয়ে যাবে। আগেই বলেছিলাম ছোট থেকেই ভাইকে প্রচণ্ড হিংসা করতো আয়মান ভাইয়া। ভাইয়া প্রথম যখন স্পর্শ আপুকে দেখায় তাকে, তখন সেও স্পর্শ আপুকে ভালোবেসে ফেলে। স্পর্শ আপুর খোঁজ নিয়ে জানতে পারে সে বিশিষ্ট ব্যবসায়ী জনাব আরশাল তালুকদারের মেয়ে এবং তার বাবার এক সময়ের বিজনেস পার্টনার। সে তার পছন্দের কথা তার পরিবারকে জানালে তার পরিবারও ভাবে তাদের দুই ছেলেই বিয়ের বয়স হয়ে গেছে। বড় ছেলে যেহেতু নিজের পছন্দের পাত্রী আছে, তাকেই না হয় পুত্রবধূ করা যাক, এটা ভেবেই তারা নিজেদের ছেলের প্রস্তাব নিয়ে তালুকদার বাড়িতে আসে। স্পর্শ আপুর মনে আরেকজন ছিল বিধায় সে বাবা মাকে জানায় এখনই বিয়ে করতে চাইছে না সে বিষয়টিকে নিজের হার আর ভাইয়ার জিত হিসেবে ধরে নেয়। সেভাবে স্পর্শ আপু তার না হলে তার ভাইয়ারও হওয়ার অধিকার নেই। এবার সে নিজের ক্রিমিনাল মাইন্ডের কাজ শুরু করে। সে বিভিন্ন মেয়েদের সাথে ভাইয়ার ছবি এডিট করে বেনামি নামে স্পর্শ আপুকে পাঠাতে শুরু করে। আপু ভাইয়াকে এতটাই ভালোবাসতো যে সেগুলোর একটা ছবিকেও বিশ্বাস করতো না। নিজের এই প্ল্যানটা ফেল হয়ে এবার সে আড়ালে না সামনাসামনি হয় স্পর্শ আপুর, বিভিন্নভাবে ফুসলাতে শুরু করে আপুকে, কিন্তু এবারও তার প্ল্যান বাজেভাবে ফেল হয়। নিজের একের পর এক প্ল্যান ফেল হতে দেখে মিস্টার চৌধুরী ওরফে আয়মান ভাইয়া আরও ক্ষেপে যায়। এবার সে এমন একটা প্ল্যান বাস্তবায়ন করে যে সেটাই খুবই সুন্দরভাবে সফল হয়। লম্বা একটা ভাষণ শেষে হানিয়া ফুস করে দম ফেলে। গলাটা শুকিয়ে গিয়েছে তার। কুলসুমকে ইশারায় বোঝায় তাকে পানি দিতে। কুলসুম তাকে পানি এনে দিলে সে সেটা পান করে। এর মধ্যে দেখা যায় আয়মান একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। তার উপর যে হানিয়া এতগুলো অভিযোগ এনেছেন সেটা নিয়ে কোনো চিন্তাই নেই তার। জাবিয়ান আপনার হা করে হানিয়ার কথা শুনছে। হানিয়া একটু দম নিয়ে আবার বলতে শুরু করে, আমার বাবা মির্জা সাহেব বরাবরই নিজের ইচ্ছেগুলো আমাদের ওপর চাপিয়ে দিতে পছন্দ করেন। আয়মান ভাইয়া সেটা খুব ভালো করেই জানতো। সে স্পর্শ আপু আর ভাইয়ার কথাটা বাবাকে জানায় এবং সেই সাথে আরও একটা বাজে কাজ করে। কি সেটা জানতে চান মিস্টার তালুকদার? জাবিয়ানকে উদ্দেশ্য করে হানিয়া প্রশ্নটা করে। জাবিয়ান নির্বোধের মতো মাথা নাড়িয়ে বোঝায় সে জানতে চায়। হানিয়া তার সম্মতি পেয়ে বলে, সে আপনার পুতুলের কিছু বাজে ছবি আমার বাবাকে দেখিয়ে এটা প্রমাণ করে যে সে একজন চরিত্রহীন মেয়ে। তার সাথে ভাইয়ার বিয়ে হলে ভাই ঠকে যাবে। বাবা চাননি তার ছেলে ঠকে যাক, তাই সেও একটা বড় স্টেপ নেয়, যার কারণে উল্টাপাল্টা হয়ে যায় দুটি ভালোবাসার মানুষের সুন্দর জীবন। বাবা ভাইয়াকে না জানিয়ে তার বাল্যবন্ধুর মেয়ের সাথে ভাইয়ার বিয়ে ঠিক করে ফেলে। ভাইয়ার চাকরি পার্মানেন্ট হয়ে যাওয়ার এক সপ্তাহ পরেই সে ভাইয়াকে না জানিয়ে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে অসুস্থতার নাটক করে ভাবির সাথে বিয়ে দিয়ে দেয়। ভাইয়া শুধুমাত্রই বাবা মায়ের চাপে পড়ে নিজের ভালোবাসার মানুষটিকে ত্যাগ করে, অন্য এক নারীর সাথে বিবাহ বন্ধনের আবদ্ধ হয়। বিয়ের পর ভাইয়া চাননি নিজের বিবাহিত হয়ে স্পর্শ আপুকে ঠকাতে। পরামর্শ চায় প্রাণপ্রিয় বন্ধুর কাছে। সে তাকে পরামর্শ দেয় আপুর ভালোবাসাকে চূড়ান্ত অপমান করতে। বোকা ভাই আবার তাই করে। লাস্ট যেদিন সে আপুর সাথে দেখা করে সেদিন চূড়ান্ত অপমান করে আপুকে। অপমান করে সে তো চলে আসে, কিন্তু তার মায়াবিনীকে ছেড়ে আসে এক পিশাচের কাছে। সেদিন শুধু ভাইয়ের স্পর্শ আপুর সাথে দেখা করতে যায়নি, তার পেছন পেছন গিয়েছিল এই বন্ধুরূপী নিকৃষ্ট কীটটাও। এবার বাকি কথা স্পর্শ আপু বলবে। কি হয়েছিল সেদিন তার সাথে? কেনই বা মিস্টার তালুকদার সেদিন রাস্তায় এলোমেলো অবস্থায় পেয়েছিল তার সর্বদা গুছিয়ে থাকা বোনকে? হানিয়ার কথায় সবাই এবার স্পর্শের দিকে তাকায়। বাবা মায়ের মাঝে বসে থাকা স্পর্শকে ভীষণ মিষ্টি লাগছে দেখতে, পুতুল পুতুল লাগছে।
সে হাত দিয়ে ইশারা করে হানিয়াকে তার কাছে ডাকে। হানিয়া তার সামনে এসে দাঁড়ালে স্পর্শ তার মাকে বলে হানিয়াকে বসার জন্য জায়গা করে দিতে। তাদের বসে থাকা সোফাটা যথেষ্ট বড় হওয়ায় মিসেস তালুকদার সরে গিয়ে হানিয়াকে স্পর্শের পাশে বসার সুযোগ করে দেয়। স্পর্শ হানিয়ার হাত টেনে নিচের সাথে বসিয়ে পাশে বসিয়ে দেয়। হানিয়ার ডান হাতটা নিচের হাতর মুঠে নিয়ে বলা শুরু করে, সেদিন আপনার চলে যাওয়ার পর আমি ভীষণই ভেঙে পড়ি। কাঁদতে কাঁদতে হেঁটেই বাসায় ফিরছিলাম, তখনই আমার সামনে এসে উপস্থিত হয় ওই শয়তানটা। আঙুল দিয়ে আইমানকে দেখিয়ে বলে কথাটা। এই শয়তান সেদিনও আমার ভালোবাসার প্রস্তাব দেয়। ভালোবাসার মানুষটির থেকে ধোঁকা পেয়ে মন মেজাজ এমনিই ভালো ছিল না আমার সেদিন, তাও ভদ্র ভাষায় আবারও রিজেক্ট করে দিই তাকে। কিন্তু এই শয়তানটা রিজেকশন সহ্য করতে না পেরে আমার সাথে জোর জবরদস্তি করা শুরু করে। নিজের গাড়িতে তুলে নিয়ে যায় একটা শুনশান রাস্তায়, সেখানে আবারও আমার সাথে জোর জবরদস্তি করতে চায়। ভাগ্য আমার সহায় ছিল বলে হাতের কাছে একটা ভারী বস্তু পেয়ে যাই। সেটা দিয়ে শয়তানটার মাথায় আঘাত করে তাকে নিজের কাছ থেকে সরিয়ে গাড়ি থেকে বের হয়ে দৌড়াতে শুরু করি। দৌড়াতে দৌড়াতে হঠাৎই একটা গাড়ির সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়। চোখ বন্ধ করার আগেই আভিয়ানকে দেখি আর তাকে সব সত্যিটা বলতে চাই, কিন্তু কিছুই বলতে শুধু চোখ বন্ধ করার আগেই আবরারের নামটা নিয়েছিলাম। তারপর আমার আর কিছুই মনে নেই। কথাটা বলে শেষ করে স্পর্শ কান্নায় ভেঙে পড়ে। হানিয়া তাকে শান্ত করায়, ভরসা দেয়। স্পর্শকে শান্ত করে হানিয়া আবার বলতে শুরু করে, এর পরের ঘটনা আমাদের মিস্টার তালুকদার বলবে। সে স্পর্শ আপুকে ওই অবস্থায় পাওয়ার পরে কি করেছিল, আর কেনই বা সে এতদিন স্পর্শ আপুকে নিজের পরিবার ও দুনিয়ার সামনে মৃত প্রমাণ করে আসছিল। সকলে এবার হানিয়ার প্রশ্নের উত্তরের জন্য জাভিয়ানের দিকে তাকায়। জাভিয়ান নিচে হতভম্বতা দূরে ফেলে বলতে শুরু করে, সেদিন আমি স্পর্শকে ওই অবস্থায় পেয়ে ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। অ্যাক্সিডেন্ট কেস হওয়ায় আমি যেই ক্যাবে করে ফিরছিলাম সেটাও আমায় ওই শুনশান রাস্তায় ফেলে চলে গিয়েছিল। মাঝে মধ্যে যাও দু একটা গাড়ি যাচ্ছিল, তারাও থামায়নি। আমি পুতুলকে নিয়ে সেখানেই বসেই কান্না করছিলাম। তখনই সাফাত কোথা থেকে নিজের গাড়ি সহ আসে। আমার মাথায় তখন শুধু পুতুলের সুস্থতাই ঘুরছিল। এটা মনে হয়নি ও ওই রাস্তায় কী করছিল। ওর গাড়িতে করে আমি পুতুলকে কাছের একটা হসপিটালে নিয়ে যাই। সেখানে একদিনের মতো রাখা হয় পুতুলকে। পুতুলের অবস্থা একটু স্থিতিশীল হলে তাকে একটা ভালো হসপিটালে শিফট করি। তখনও পুতুলের জ্ঞান ফিরেনি। আমার তখন পুতুলের লাস্টের কথাটা মনে পড়ে। আমি সাফাতকে পুতুল আর তার বলা নামটার কথা জিজ্ঞেস করলে সে জানায় ছেলেটা নাকি তার বন্ধু এবং সে নাকি পুতুলকে চিট করেছে। পুতুল এটা জানতে পেরে গেলে আবরার তার শ্লীলতা হানি করতে চায়। সে আমাকে এটাও জানায় আবরার নাকি একটা প্লে বয় টাইপ ছেলে। আমিও কোনো যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করে ফেলি। পুতুলের জ্ঞান ফিরে একদিন পর, তখনও আমায় চিনতে পারছিল না। ডাক্তার করিম পুতুলের কেসটা শুরু থেকে দেখছিলেন। সে জানায় পুতুল তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে এবং ওর নিজের মানসিক ভারসাম্য কিছুটা হারিয়ে ফেলেছে। কথাটা শুনে আমি নিজেই প্রচণ্ড ভেঙে পড়ি। বাবা মাকে জানানোর সাহস পাচ্ছিলাম না। তখন সাফাত আমায় আইডিয়া দেয় আমি এখনই যাতে পুতুলের কথা প্রকাশ্যে না আনি। আবরার নাকি এতে করে পুতুলের ক্ষতি করে দিতে পারে। আমি তাকে জিজ্ঞেস করি তাহলে পুতুল যদি এতদিন নিখোঁজ থাকে তাহলে বাবা মাকে কিভাবে সামলাবো আর সমাজই বা কী বলবে। তখন সে আমায় বলে সে আমায় একটা মেয়ের ডেড বডি জোগাড় করে দিবে। ওই ডেড বডিতে পুতুলের জামা কাপড় পরিয়ে সেটা একটা নির্জন জায়গায় রেখে আসব। তারপর পুলিশকে কিছু টাকা খাইয়ে বিষয়টা এমনভাবে উপস্থাপন করব যে ওই মেয়েটাই আমাদের স্পর্শ। আমি তখন বোনের স্বাস্থ্যের কথা ভেবে তার সকল কথা মেনে নিয়ে সেই অনুযায়ী কাজ করি। পুতুলকে নিয়ে ওর এত চিন্তা দেখে আমি একদিন ওকে জিজ্ঞেস করেছিলাম ও কেন আমাদের বাড়ির মেয়ের জন্য এত দৌড়ঝাঁপ করছে। তখন ও আমায় জানায় সে নাকি পুতুলকে অনেক ভালোবাসে। ওর তখনকার কাজ
আর পুতুলকে নিয়ে ওর চিন্তা ভাবনা দেখে আমি ওকে বিশ্বাস করে ফেলি। সকলের সামনে পুতুলকে মৃত প্রমাণ করা হলে আমি তারপর ওর স্বাস্থ্যের দিকে নজর দিই। দিন যত যায় ওর মেন্টাল হেলথ আরও খারাপ হতে থাকে। লাস্টের 2 বছরের বেশিরভাগ সময় ও মেন্টাল অ্যাসাইলেমে ছিল। প্রায় হাইপার হয়ে আশেপাশের সকলকে আঘাত করত। তখন আমার না চাইতেও ওকে অ্যাসাইলামে পাঠাতে হতো। এভাবেই চলছিল দিনকাল। হঠাৎই এই 15 দিন আগে থেকে ওর আচার আচরণে ব্যাপক পরিবর্তন দেখতে পাই আমি। তখন আমি সাফাতকে দেশে আসতে বলি এবং জানাই ওর জন্য একটা সারপ্রাইজ আছে। কিন্তু আমি এটা ঘুণাক্ষরে টের পাইনি আমার জন্যই এত বড় একটা সারপ্রাইজ রেডি হয়ে আছে। জাবিয়ানের কথা শেষ হলে হানিয়া বলে ওঠে, স্পর্শ আপুর কথা আমি প্রথম জানতে পেরেছি আমার অ্যাক্সিডেন্টের দিন। সেদিন ভাইয়ার থেকে আপুকে অপমান করার কথা জানতে পেরে আমি কিছুতেই মানতে পারছিলাম না আমার ভাই এমন নিকৃষ্ট একটা কাজ করতে পারে। বেখেয়ালিভাবে রাস্তায় হাঁটছিলাম, ঠিক তখনই অ্যাক্সিডেন্টটা হয়। সুস্থ হওয়ার পর এবার কোমর বেঁধে লেগে পড়ি সব সত্য বের করতে। ঠিক করি আপুর অসুস্থতার পেছনে যদি ভাইয়ার অবদান 1%ও থাকে তাহলে তাকেও আমি যথাযোগ্য শাস্তি দিব। মনে আছে মিস্টার তালুকদার, একদিন মাঝরাতে আপনি বাহির থেকে এসে শাওয়ার নিয়েছিলেন? আমি জিজ্ঞেস করেছিলাম, বলেছিলেন একটা কুকুরকে কোলে নেয়ার জন্য শাওয়ার নিয়েছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম এত রাতে বাইরে গিয়ে কুকুর কেন কোলে নিয়েছিলেন, তখন আপনি কথাটা কাটিয়ে দিয়েছিলেন, মনে আছে? জাবিয়ান মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বোঝায় হ্যাঁ তার মনে আছে। হানিয়া তারপর বলে, সেদিনই আমি স্পর্শ আপুকে ওই তালুকদার বাড়ির পেছনে স্টোর রুমে প্রথমবারের মতো দেখেছিলাম। সেদিন আমি আপনার পেছন পেছন ওই রুমে যাই, তারপরে স্পর্শ আপুর খোঁজ পাই। আসার সময় কি মনে করে তার সব ঔষধ থেকে একটা করে ঔষধ খুলে নিয়ে এসেছিলাম, আর আপুকে রেগুলার যে ইঞ্জেকশন দেওয়া হতো সেটার ফেলে রাখা অ্যাম্পুলটা নিয়ে আসি। পরবর্তীতে সময় করে ডক্টর এহসান কবিরের সহায়তায় সেগুলো ল্যাব টেস্ট করাতে দেই, আর তার মাধ্যমেই জানতে পারি ওষুধগুলো কিভাবে আপুকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। পরবর্তীতে তার সাজেস্ট করা ঔষধ এবং মাসে 2 বার করে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে শুরু করি। 3 মাসের কোর্স শেষ করে আজ আপনাদের সামনে এই সুস্থ সবল প্রাণবন্ত স্পর্শ তালুকদারকে হাজির করি। হানিয়ার কথা শেষ করে পুরো ড্রয়িং রুমে ছুঁড়ে পিনপতন নীরবতা ছড়িয়ে পড়ে। একটা মানুষ এতটা ক্রিমিনাল মাইন্ডের হতে পারে উপস্থিত কেউ তা কল্পনাতেও আনতে পারেনি। জাবিয়ান আজ নিচের বিবেকের কাঠখড়ে দাঁড়িয়ে নিচেকেই প্রশ্নবিদ্ধ করছে। সকলের স্তব্ধতাকে ভঙ্গ করে একটা হাততালির আওয়াজে সকলে সেই দিকে তাকালে দেখতে পায় সাফাত চৌধুরী ওরফে আয়মান হাততালি দিচ্ছে আর অনেকটা উদ্ভ্রান্তের ন্যায় হাসছে। সকলে খানিকটা অবাকি হয় বটে। সাফাত হাসতে হাসতেই হেঁটে হানিয়ার সামনে এসে খানিকটা ঝুঁকে কুর্নিশ করে তাকে মুখে হাসি বছাই রেখে বলে, ম্যাম, আপনাকে স্যালুট না দিয়ে পারছি না। আপনি তো শার্লক হোমসের ফিমেল ভার্সন। এই সুন্দর কোমল মুখটার পেছনে যে এত বড় এক ডিটেকটিভ সত্তা লুকিয়ে আছে, আমি তো প্রথম দেখায় কল্পনাই করতে পারিনি। সেদিন অবশ্য এত কিছু খেয়াল করার সুযোগ দেননি। মেরে তো আমায় বৃন্দাবন পাঠিয়ে দিয়েছিলেন। হানিয়া বসা থেকে উঠে সাফাতের মুখোমুখি হয়ে দাঁড়ায়। তার ঠোঁটেও হাসি বিরাজমান। সে বলে, ধন্যবাদ জনাব। এখন আপনি কি অনুগ্রহ করে বলবেন আপনি কেন এমন বাজে গেমটা খেললেন আমার ভাইয়ের সাথে? অবশ্যই, আমি সুন্দরীদের অনুরোধ ফেলতে পারি না। আপনার ভাইয়ের সাথে এমন করার কারণ হলো সে নিজেই। মানে? বুঝলেন না তো? আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। ছোটো থেকে আমরা বন্ধু, কিন্তু ওসব কিছুতে আমার থেকে এগিয়ে থাকতো। পড়াশোনা, খেলাধুলা সব কিছুতেই আমার উপরে থাকতো, এমনকি ভালোবাসার দিক দিয়েও। আর একটু খোলাসা করে বলুন মিস্টার চৌধুরী। আমরা যখন কলেজে উঠলাম তখন একটা মেয়েকে আমি প্রচণ্ড ভালোবেসে ফেলি, কিন্তু ভাগ্য আমার এবারও সহায় হলো না। ওই মেয়েটি আবরারকে ভালোবেসে ফেললো। তারে তো এত গুণ দেখে ভালোবাসবেই না কেন? পুরো কলেজে ফেমাস স্পট ছিল কিনা আবরার। আমি মেয়েটিকে প্রপোজ করলে মেয়েটি আমায় রিজেক্ট করে এবং এর কিছুদিন পর আবরারকে প্রপোজ করে। পড়াশোনায় ডুবে থাকা আবরার এসবের প্রতি ছিল জিরো ইন্টারেস্ট। ওই মেয়েটিকে রিজেক্ট করে দিলে
আমি আবারও প্রপোজ করি, কিন্তু মেয়েটা আমায় এবারও গ্রহণ তো করলই না, উল্টো ভরা ক্যাম্পাসে আমায় অপমান করে। আমাকে বলে আমি নাকি আপনারের পায়ের নখের যোগ্য না। সেজন্যই থেকে আমি ওকে মনে প্রাণে ঘৃণা করতে শুরু করি। আমি স্পর্শকে কোনো টালোবাসি না, শুধুমাত্র আপনারকে ভালোবাসার দহন কেমন সেটা বোঝাতে এসব করছি। আর এতে আমি সফল। এখন আমার জেল হয়ে গেল, কোনো আফসোস নেই। সাফাত হাসতে হাসতে আবার নিচের আগের জায়গায় গিয়ে বসে পড়ে। আপনার কিছুতেই বিশ্বাস করতে পারছে না তার জানের থেকেও প্রিয় বন্ধু তার বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করেছে। সে বাকরুদ্ধ হয়ে বসে আছে। সাফাত হানিয়াকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, সবাই তো বুঝলাম ম্যাম, কিন্তু এটা তো বুঝলাম না, আপনি আমার গোপন খবরগুলো পেলেন কীভাবে? এসব তো একজন ব্যক্তি তো ছাড়া কেউ জানতো না। হানিয়া এবার একটা চমৎকার হাসি দিয়ে বলে, যে জানতো সেই বলেছে মিস্টার চৌধুরী, আপনার যমজ ভাই রাহাত চৌধুরী। এবার সাফাত নিচে বড়সড় একটা ঝটকা খায়। নিচের আপন যমজ ভাই নাকি তার সাথে এমন ধোঁকাবাজি করলো। হানিয়া এবার জাবিয়ান আর তালুকদার বাড়ির সকলের উদ্দেশ্যে বলে, তো এতক্ষণ তো নিজের ভাইকে নির্দোষ প্রমাণ করলাম, এবার সময় নিজের চরিত্রের পবিত্রতা প্রমাণের। আমার ভালোবাসার সম্মানীয় স্বামী প্রথমবার আমার চরিত্রে আঙুল কিন্তু গতকাল তোলেনি। এর আগেও সে আমার চরিত্রকে প্রশ্নবিদ্ধ করেছে, মনে আছে মিস্টার তালুকদার? শেষের কথাটা হানিয়া জাবিয়ানের দিকে ফিরে বলে। জাবিয়ান হানিয়ার প্রশ্নটা শুনে লজ্জায় অস্বস্তিতে মাথা নুইয়ে ফেলে। আরসাল তালুকদার হানিয়ার সামনে এসে গম্ভীর গলায় বলে, খুলে বলো বিষয়টা, ভনিতা চাচ্ছি না কোনো। হানিয়া আরসাল তালুকদারের কথায় তার দিকে ফিরে তাকায়। তার সাথে সবসময় হাস্যোজ্জ্বল ব্যক্তিটি আজ প্রথমবারের মতো এমন গম্ভীর গলায় কঠোরভাবে কথা বলছে। হানিয়া জীবনেও অস্বীকার করতে পারবে না বা করবে না যে এই ব্যক্তিটি তাকে নিজের বাবার থেকেও বেশি স্নেহ করেছেন। আজ কিছু মানুষের চক্রান্তের জন্য সে পিতাতুল্য শ্বশুরও তাকে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। হানিয়া কি শুধু হারাবেই? সারা জীবন হেসে খেলে বাচ্চার জন্য যে গুটি কয়েক মানুষ আমাদের জীবনে থাকে তাদেরকে হানিয়া পাবে না নিজের জীবনে। কথাগুলো ভেবেই এতক্ষণের ইস্পাত কঠিন হানিয়াও ভেঙে পড়তে চাইছে। হানিয়া নিজের চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নেয়, তারপর সেটা ফুস করে বেরও করে দেয়। নিচেই নিচের সান্ত্বনা দিয়ে বলে, সবাই জীবনে ভালো থাকে না রে হানিয়া, তুইও সেই কাতারে। নিজে জন্মদাতা পিতাই তোকে স্বার্থ ছাড়া ভালোবাসে না, আর এ তো তোর শ্বশুর। হানিয়া নিজেকেই নিজের সাহস দেয়। তারপর সে বলে, আপনাদের হয়তো মনে আছে, ওনার অ্যাক্সিডেন্টের আগের দিন আমরা দুজন একটা পার্টিতে গিয়েছিলাম। পার্টিতে যাওয়ার আগে আমি জানতাম না পার্টিটা রাহাত চৌধুরী একটা প্রজেক্টের সফলতা উপলক্ষে হচ্ছে। তো সেখানে গিয়ে আমি একটু অস্বস্তি অনুভব করলে ওনাকে বলে আমি চৌধুরী বাড়ির গার্ডেনে যাই একটু হাঁটাহাঁটি করতে। সেখানে কেউ একজন অন্ধকারের সুযোগ নিয়ে আমায় টেনে হিচড়ে একটা ঘরে নিয়ে যায় এবং আমার শ্লীলতাহানির চেষ্টা করে। ঘরটা অন্ধকার ছিল বিধায় আমি ওই ব্যক্তিটির মুখটা দেখতে পারিনি। নিজের সম্মান রক্ষা করতে আমি যখন ছটফট করছিলাম, আশেপাশে হাতড়াচ্ছিলাম নিজের ওই অন্ধকারের নিকৃষ্ট মানবটির পাশবিক হাত থেকে বাঁচতে, তখনই হাতে একটা লোহার তৈরি বস্তু পাই। কোনো কিছু চিন্তাভাবনা ছাড়াই ওটা দিয়ে ওই ব্যক্তির মাথায় আঘাত করে তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিই। কোনো মতো রুমের লাইটের সুইচ খুঁজে লাইট জ্বালালে রাহাতকে দেখতে পাই। পরবর্তী কিছু নাটকীয়তা শেষ করে আমার স্বামী মিস্টার তালুকদারকে বিষয়টা জানালে সে তো আমার কথা বিশ্বাসই করে না, উল্টো আমায় প্রমাণ করতে বলে নিজের কথাগুলো। তাকে সেই অন্ধকার রুমে নিয়ে যায়, সেখানে এলোমেলো অবস্থা দেখাতে, কিন্তু ততক্ষণে সবটাই ঠিক করে ফেলা হয়েছিল। নিজের কথা প্রমাণ করতে না পারায় মিস্টার তালুকদার আমায় রাহাত চৌধুরী ও তার পরিবারের কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু তাদের কাছে ক্ষমা চাওয়া মানে নিজের কথাগুলোকে মিথ্যে প্রমাণ করে অন্যায়ের সামনে মাথা নত করা। আমি চাইনি ক্ষমা। তখন আমার সম্মানীয় স্বামী আমাকে সকলের সামনে চূড়ান্ত অপমান করে গায়ে হাত তুলতে যায় এক ঘর ভর্তি মানুষের সামনে। সেদিন আমি তাকে বলি আমি আমার কথার সত্যতা একদিন প্রমাণ করবই এবং সেদিনই হবে তার আর আমার সংসার জীবনের শেষ দিন। অবশেষে সেই দিনটি এসেই পড়ল
এবার পালা নিজের চরিত্রের শুদ্ধতা প্রমাণের। সকলে অবাক হয়ে হানিয়ার কথা শুনে। আজ যেন তাদের শুধু অবাক হওয়ারই দিন। তারা দেখে হানিয়া হেঁটে ইনায়ের কাছে যায়। তারপর তার কাছ থেকে একটা ল্যাপটপ নিয়ে সেটাই কতক্ষণ কিছু একটা করে। তারপর সেটা সকলে দেখা যায় একটা জায়গায় রেখে দেওয়া একটা ভিডিও প্লে করে। ভিডিওটাই দেখা যাচ্ছে আবছা অন্ধকারে শুটপুট পরা একজন হানিয়াকে টেনে হিঁচড়ে চৌধুরী বাড়ির পেছনের দিকে নিয়ে যাচ্ছে। জায়গাটায় কোনো লাইট না থাকায় পরবর্তীতে কি হয়েছে তা দেখা যায় না, কিন্তু তার মিনিট বিশেক পরে হানিয়াকে ভীত স্বতন্ত্র হয়ে দৌড়ে ওই দিক থেকে আসতে দেখা যায়। তার পেছনে পেছনে ওই পুরুষ অবয়বটিকেও দৌড়ে আসতে দেখা যায়, কিন্তু অবয়বটির একটুর জন্য হানিয়াকে ধরতে পারে না। হানিয়াকে ধরতে না পেরে অবয়বটি আরও ক্ষেপে গিয়ে পাশের একটা ফুলের টবে লাথি দিয়ে ফেলে দেয়। অবয়বটি পায়চারি করতে করতে এক পর্যায়ে আলোর মাঝে এসে পড়লে সকলেই তাকে দেখতে পায়। মাথায় চোট নিয়ে পায়চারি করতে থাকা লোকটা হুবহু রাহাতের মতো দেখতে। এই দৃশ্যটি দেখে যাবেন আচমকাই বলে ওঠে, কিন্তু সেদিন সারাটা সময় তো রাহাত আমাদের সাথে কথা বলছিল। সকলে তার কথায় কিছুটা অবাক হয়ে আবার বিরক্তি বোধ করে। হানিয়া তার ইশারা করে চুপ থাকতে বলে। তারপর সকলে আবার ল্যাপটপ স্ক্রিনের দিকে নজর দেয়। দেখা যায় লোকটি পকেট থেকে ফোন বের করে কারোর সাথে কথা বলে। তারপর ফোন কেটে আবার পায়চারি করতে শুরু করে। মিনিট দুয়েক পর আরেকজন কম বয়সী ছেলে আসে তার কাছে। তারা দুজন আবার সেই দিকে চলে যায়। কিছুক্ষণ পরের দৃশ্য দেখা যায় হানিয়া সকলকে নিয়ে ওই দিকেই যাচ্ছে। হানিয়া তারপর ভিডিওটা পজ করে দেয়। সে বলে ওঠে, সেদিনের এই লোকটা মিস্টার সাফাত চৌধুরী ছিল। অ্যাম আই রাইট মিস্টার চৌধুরী? নিঃসন্দেহে আপনি সঠিক। এখন একটু খুলে বলবেন কিভাবে আপনি এত সব প্রমাণ জোগাড় করলেন? অবশ্যই। মিস্টার তালুকদারের হেলথ একটু সুস্থ হতেই আমি আসল কালপ্রিট মানে আপনাকে খুঁজতে লেগে পড়ি। সেই সাথে নিজেকে নির্দোষ প্রমাণ করার বিষয়টাও মাথায় রাখি। আমি আপনাদের বাড়ির দারোয়ানকে কিছু টাকা খাইয়ে জানতে পারি পার্টির দিন সিকিউরিটির জন্য পুরো বাড়িতে নাকি হিডেন ক্যামেরা লাগানো হয়েছিল। তাকে আরও কিছু টাকার লোভ দেখিয়ে বলি ওই দিনে সিসিটিভি ফুটেজ যেভাবে হোক জোগাড় করে আমাকে দিতে। সে লোভে পড়ে তাই করে। এইদিকে আমি ভাইয়ার কাছে তার বন্ধু আয়মানের খোঁজ নেই। তার ছবি দেখাতে চাইলে সে আমায় আপনার ছবি দেখায়। তারপর বাবার কাছে ভাইয়ার বিয়ের সত্যিটা জানতে চাই। বাবা প্রথমে না বলতে চাইলেও আমি জোরাজোরি করার পর সে আমাকে আপনার কথা জানায়। ব্যাস, একে একে দুই মিলে গেল। কিন্তু আমার সুখের কথা তো আমার সকল স্বামী, শ্বশুর বাড়ি আর পুলিশ বিশ্বাস করবে না। তাই আমি আমার জোগাড় করা প্রমাণগুলো নিয়ে আপনার ভাইয়ের কাছে যাই। তাকে সেগুলো দেখালে আপনার ভাই আমাকে এটা জানায় যে আপনারা দুইজন দুজনের সব সিক্রেট একে অপরের সাথে শেয়ার করেন। সে আমায় আপনার কুকীর্তি সম্পর্কে জানায়, কিভাবে আপনি ভাইয়া আর স্পর্শ আপুকে আলাদা করেছেন। অবশেষে আজ আপনাকে সকলের সামনে এক্সপোজ করলাম। সাফাত বসা থেকে উঠে আবারও তালি দিতে থাকে। হুট করে একটা থাপ্পড়ের শব্দে আবার পুরো ড্রয়িং রুমে নিস্তব্ধতা ছেয়ে যায়। সাফাতের গালে থাপ্পড়টা পড়েছে। সাফাত মাথা তুলে তাকে থাপ্পড় দেওয়ার ব্যক্তিটির মুখটা দেখতে চায়। তার সামনে তার মা, বাবা আর ভাই দাঁড়িয়ে আছে, আর তাকে থাপ্পড়টা তার মাই মেরেছে। এতক্ষণ সাফাতের মধ্যে কোনো অনুতাপ দেখা না গেলেও এবার সাফাত লজ্জায় মাথা নত করে ফেলে। সাফাতের মা তার দু হাত ছাকাতে ছাকাতে বলে, এই তোরে আমি এই শিক্ষা দিয়েছিলাম, একটা মেয়েকে চরিত্রহীন প্রমাণ করে তাকে তার ভালোবাসার মানুষ থেকে কিভাবে আলাদা করতে হয় এই শিক্ষা আমি দিয়েছিলাম তোকে। তোকে আমি রাহাতের চেয়ে বেশি ভালোবাসতাম, বেশি আগলে রাখতাম, আর তুই আমায় আমার শিক্ষাকে এভাবে অপমান করতে পারিস? সাফাত, কেন এমন করলি বল? আজ জানিস আমার মরে যেতে ইচ্ছে করছে। সাফাতের বাবা তার স্ত্রীকে ছেলের কাছ থেকে সরিয়ে আনেন। পুলিশ সাফাত আর ডাক্তার করিমকে নিয়ে যায়। ওদের পেছনে সাফাতের বাবা মা রাহাতও চলে যায়। সকলে রিল্যাক্স হয়ে বসে পড়ে, কিন্তু বসে না শুধুমাত্র হানিয়া, কারণ তার চেয়ে এখনো নিচের চরিত্র শুদ্ধতার প্রমাণ দেওয়া হয়নি। নিচের ব্যাগ থেকে কয়েকটা ছবি বের করে তা সকলের সামনে রাখে। তারপর সেগুলোর মধ্যে 3টা ছবি নিয়ে উঁচু করে সকলের উদ্দেশ্যে বলে,
চরিত্রে যখন আঙুল উঠেই পড়েছে এবং সেই আঙুল ভাঙার দায়িত্ব যখন নিয়েই ফেলেছি, লাস্টের প্রমাণটাও পেশ করে ফেলি। এই ছবিগুলোর মধ্যে এই 3টার বিশ্লেষণ আমি দিচ্ছি, বাকিগুলোর সত্যতা নিশ্চিত করার দায়িত্ব মিস্টার তালুকদারকে দিলাম আমি। এই ছবি আমার কলেজের। সেদিন ইনায়া না আসায় আমি একা হয়ে পড়েছিলাম। তখন এদিক সেদিক তাকাতে তাকাতে হাঁটছিলাম। ভুলবশত আদিয়াত স্যারের সাথে ধাক্কা লাগায় আমি পড়ে যেতে নিলে সে আমাকে ধরে ফেলে, আর তখনই এই ছবিটা কেউ একজন তোলে। এটা কিছুদিন আগের ঘটনা। সেদিন আমার এক্সাম ছিল, দেরি হয়ে গেছিল, তাই সকালের ব্রেকফাস্ট না করেই কলেজে চলে যেতে হয় আমায়। 4 ঘন্টা এক্সাম শেষ করে যখন বাসায় ফিরছিলাম, হুট করেই কলেজের গেটে অজ্ঞান হয়ে যাই। সেদিনও কাকতালীয়ভাবে আদিয়াত স্যার ইনায়ার সাহায্যে আমায় নিকটবর্তী একটা ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকে নিয়ে যাওয়ার সময়টাতেও আমি অজ্ঞান ছিলাম, বিধায় তাকেই আমায় কোলে করে গাড়ি থেকে বের করে ক্লিনিকের ভেতরে নিয়ে যেতে হয়। এটাও সেদিন কেউ একজন চুপি চুপি তুলে নেয়। আর লাস্টের এই ছবিতে যেই পুরুষটিকে দেখতে পাচ্ছেন, সে এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। এই লোকটি হলো ডক্টর এহসান কবির, যিনি কিনা আমার বেস্ট ফ্রেন্ড ইনায়ার হাজব্যান্ড। আরেকটা কথা জানিয়ে দিই, আদিয়াত মাহবুব, যিনি কিনা আমায় দুবার হেল্প করেছেন, সেও ইনায়ার কাছের একজন, আর সে ইনায়ার ভাই বোন হয়। আর রইল বাকি ছবিগুলোর কথা। 21 শতকে এসে যদি এখনও আপনারা প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে ধারণা না রাখেন, গুটি কয়েক ছবি দেখেই নিজেদের বাড়ির বউকে চরিত্রহীন বলে বিশ্বাস করে নেন, তাহলে আমার সত্যি বলার কিছু নেই। মিস্টার তালুকদার, কাল জানু নামের যেই কলটা এসেছিল সেটাও ইনায়ারই ছিল। ডক্টর এহসানই ইনায়াকে বলে আমায় ফোন দিতে। আপনি চাইলে আমার এই কথাও আমি এই মুহূর্তে প্রমাণ করব। জাবিয়ান লজ্জায় চোখ তুলে হানিয়ার দিকে তাকাতে পর্যন্ত পারে না। হানিয়া আবার বলে ওঠে, আমি চাইলে এটাও আপনাদের জানাতে পারি কে আমার পেছনে স্পাই লাগিয়ে এসব ছবি তুলেছে, আর কেই বা আমার ছবিগুলো এডিট করে মিস্টার তালুকদারকে পাঠিয়েছে। কিন্তু আমি তা করব না। আমি চাই সে নিজের ভুল নিজেই বুঝতে পাক, অনুধাবন করুক একটা মেয়ের চরিত্রে কালি লেপন করতে চাওয়ার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। কথাটা সে মিসেস তালুকদার আর সোহার দিকে তাকিয়ে বলে। বিষয়টা সকলের নজর এড়িয়ে গেল, তা মিস্টার তালুকদার আর জাবিয়ান ঠিকই লক্ষ্য করে। সবশেষে এই কথাই বলতে চাই, এই পর্যন্ত ছিল আমার আজকের কথা। এখন আমি তালুকদার বাড়ি থেকে চিরদিনের জন্য বিদায় নিতে চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য। ভাই, আমার কাজ শেষ, চলো যাওয়া যাক। হানিয়ার কথা শেষ হলে আবরার, ইনায়া, ডক্টর এহসান, মিসেস জুলিয়া আর আয়েশা বসা থেকে উঠে দাঁড়ায়। তাদের দাঁড়াতে দেখে তালুকদার বাড়ির সকলেও দাঁড়িয়ে পড়ে। জাবিয়ানের ছটফট করছে হানিয়ার সাথে কথা বলার জন্য, কিন্তু হানিয়ার শক্ত চোখ মুখ দেখে এগিয়ে কথা বলার সাহস পাচ্ছে না। হানিয়া আবরারের হাত ধরে চলে আসবে, তখন মিস্টার তালুকদার তাকে পেছন থেকে ডেকে ওঠেন। হানিয়া তার ডাক উপেক্ষা করতে পারেন না। শতহোক লোকটা একসময় তাকে বাবার ভালোবাসা স্নেহ দিয়েছে। হানিয়া পেছনে ফিরে তার দিকে তাকায় ঠিকই, কিন্তু এগিয়ে আসে না তার কাছে, নিচের জায়গাতে দাঁড়িয়ে থাকে। মিস্টার তালুকদার নিচেই হানিয়ার সামনে এসে দাঁড়ায়, চোখে তার পানি। সে হানিয়ার মাথায় হাত রেখে বলে, আমি দুঃখিত মা, তোমার যথাযথ সম্মান দিতে না পারার কারণে। সকলের মতো আমিও তোমায় ভুল বুঝেছিলাম, কিন্তু আমি একটা কথা বলতে চাই। বলতে পারো অনুরোধ। একবার ভেবে দেখবো, হয়তো একটা সম্পর্ক ভাঙা যতটা সহজ, তার চেয়ে 1000 গুণ কঠিন হলো তৈরি করা। আরেকবার ভেবে দেখো মা, আরেকবার সুযোগ দাও আমাদেরকে, জাভিয়ানকে। মিথ্যা বলবো না। এই বাড়িতে একমাত্র আপনার আর মনির থেকে নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি। আপনারা আমায় নিজেদের মেয়ের মতোই আগলে রেখেছিলেন, ভালোবেসেছেন। এই ভালোবাসার প্রতিদান আমি কোনো দিনই দিতে পারবো না। কিন্তু এত সবের মাঝে যার ভালোবাসাটাই আসল, সে কিন্তু সবার পেছনে পড়ে আছে। আমাদের স্বামী স্ত্রীর মাঝের ঘটনাগুলো আমি 4 দেয়ালেই রাখতে চাই, কিন্তু যেগুলো সে 4 দেয়ালের বাইরে করেছে সেগুলো কি হবে? আজ সে গুটি কয়েক ছবি দেখে সকলের সামনে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। কাল তো উকিলের কাছেও চলে গেছে ডিভোর্সের জন্য। দেখা গেল কেউ একজন এসে বলল, জাভিয়ান, তোমার স্ত্রীকে আমি ওই লোকের সাথে পার্কে বসে থাকতে দেখেছি। তখন উনি সত্য মিথ্যা যাচাই বাছাই ছাড়াই আবারও ডিভোর্স চাইল।